আজ আমি তৈরি করছি একটি বার্থডে কেক। দেখুন, আমার ক্লায়েন্ট আজকে একটি বার্থডে কেকের অর্ডার দিয়েছিল। ক্লায়েন্টের নাম মাইশা। দেখুন কীভাবে তৈরি করছি। এখানে আমি ডিম নিয়েছি 3টি। ডিমটাকে খুব আগে থেকে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। এক এক করে ডিমগুলো আমি ভেঙে নিচ্ছি। এখানে আমার একটা ডিমের কুসুম ভেঙে গেছে। দেখুন, আমি ডিমের খোসাটা দিয়ে আলতোভাবে ডিমের কুসুমটা আলাদা করে নিচ্ছি সাদা অংশ থেকে। 2টা কুসুম তুলে ফেলেছি। এখানে আরেকটি কুসুম ভেঙে গিয়েছে। এটাকে আমি আরও সাবধানে তুলছি যাতে করে সাদা অংশের সাথে মিক্সড না হয়ে যায় এবং সম্পূর্ণ কুসুমটা তুলে ফেলতে পারি। তুলে ফেলার পরে আমি বিটার দিয়ে আস্তে আস্তে কিছুক্ষণ ফোম করে নিব। এরপরে আমি এর সাথে অ্যাড করব চিনি। 3টা ডিমের সাথে আমি এখানে 1 কাপ চিনি দিচ্ছি। আমি এখানে চিনিটাকে গুঁড়া করে নিয়েছি আগে ব্লেন্ডারে। তারপরে মিক্সড করছি, অল্প অল্প করে মিক্সড করব যাতে করে কোনো রকম চিনির কসকস ভাব নিচে না থাকে আর চিনিটা পানি ছেড়ে না দেয়। দেখতেই পাচ্ছেন আমি এখানে আস্তে আস্তে বাটিটাতে ঘুরিয়ে ঘুরিয়ে এই ফোমটা করছি। এই ফোমটা যত ভালো হবে কেকটা তত সফট হবে। এই টিপসগুলো আপনাদেরকে অন্য কেউ দিবে না। যাই হোক, এভাবে করে করতে হবে। আমি আজকে এই ভিডিওটাতে কোনো রকম স্পিড বাড়াইনি। যেভাবে বানিয়েছি কেকটা, আমি চেয়েছি আমার দর্শক যারা আছে, যারা আমার ভিডিওগুলো দেখেন, তারা যেন শিখতে পারেন। আমার মাধ্যমে কেউ যদি এতটুকু শিখে থাকে তাহলে আমার জন্য সেটা সার্থকতা। এরপরে আমি এখানে আর একটু চিনি দিয়ে যে বিট করতে আসছি ঘুরিয়ে ঘুরিয়ে বিট করতে হবে। খুবই আস্তে আস্তে আলতোভাবে করতে হবে। কোনো রকম তাড়াহুড়া করা যাবে না। আর কেক বানাতে অনেক ধৈর্যের দরকার, অনেক সময়ের দরকার। কেউ যদি মনে করেন যে আমি এখনই বানাবো, এখনই খেয়ে ফেলবো, আসলে এটা সম্ভব না। এই যে দেখুন আমি এখানে ম্যাডামটা আমার কেমন হয়েছে। ডিমের সাদা অংশের ম্যাডামটা চিনি দিয়ে বিট করার পর এরপরে আমি কুসুমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আর অল্প কিছুক্ষণ বিট করে নিব, অর্থাৎ মিক্সড করে নিব। এটাও আমি ঘুরিয়ে ঘুরিয়ে করছি, দেখে বুঝতে হবে। 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম সয়াবিন তেল, দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার, দিয়ে আবারও অল্প কিছুক্ষণ এটাকে বিট করে নিব, মিক্সড করে নিব। মিক্সড হয়ে গেলে বিট বন্ধ করে দেব বিটারটা। এখানে আমি নিয়েছি 1 কাপের একটু কম আটা এবং কর্নফ্লাওয়ার 1 চামচ, 1 চামচ গুঁড়া দুধ, 1/2 চামচ বেকিং পাউডার, 1/2 চামচের অল্প একটু কম বেকিং সোডা, 1 চিমটি লবণ। এগুলোকে একটা প্লেটে আগে চেলে নিব। এটা অবশ্যই আগে চেলে নিতে হবে। এরপরে
চেলে নেওয়ার পরে আবারও এটাকে যখন আমরা ডিমের ম্যারামটার সাথে অ্যাড করব, আবারও চেলে চেলে আলতো হাতে, একদম আলতো হাতে এটা করতে হবে। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। এখানে যেভাবে দেখা যাচ্ছে আসলে আমি এর থেকেও আস্তে আস্তে করেছি। যাই হোক, খুবই আলতো হাতে করতে হবে। একেবারে সবগুলো আটা বা মিক্সচারগুলো দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। আর এই কাজটাই হলো সব থেকে মোক্ষম একটা কাজ, কারণ বেশি জোরে বা বেশি তাড়াহুড়ো করে করলে এই ফোমটা নষ্ট হয়ে যাবে, তখন আর কেক ফুলবে না, শক্ত হয়ে যাবে। সো একটু আস্তে আস্তে করলে আলহামদুলিল্লাহ কেকটা খুবই ভালো হয়, সফট হয়। অনেকেই বলেন বিটার দিয়ে করি, তারপরও কেক আমার অনেক শক্ত হয়। আসলে এই টিপসগুলো মেনে চললে সবারই কেক ভালো হবে ইনশাল্লাহ। এখানে আরেকটা কথা বলে রাখি, এই ডিমের ম্যারামটা যখন আমরা তৈরি করব, দেখেন আমি যখন উপর থেকে ফেলছি এটা কিন্তু ভাঁজ ভাঁজ হয়ে পড়ছে। এখন আমি একটা মোল্ডের মধ্যে, ঘরের আমার কাছে বাটার পেপার ছিল না, তাই একটা খাতার লেখালেখি কাগজেই দিয়ে দিয়েছি আর হালকা একটু তেল ব্রাশ করে দিয়েছি। এরপর ম্যারামটা দিয়ে দেব, উপর থেকে দিচ্ছি আমি। দেখুন এই ব্যাটারটা কিন্তু এমনভাবে কনসিস্টেন্টটা হবে যে এটা উপর থেকে ঢাললে এটা ভাঁজ ভাঁজ হয়ে পড়বে, দেখেই বোঝা যাচ্ছে। আর এভাবে করে একটা কাঠি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে তারপরে ট্যাপ ট্যাপ করে দিতে হবে। দিলে ভিতরে কোনো বাবলস বা বাতাস থাকে সেটা সম্পূর্ণ বের হয়ে যাবে। আর কেকটা ফোলার পরে বা কুক হওয়ার পরে কোনো রকম ফাঁকা থাকবে না, খুবই সুন্দর হবে। আমি আগে থেকে একটা হাঁড়ি গরম করতে, ফ্রিহিট করতে বসিয়ে দিয়েছি চুলায়। এরপর একটা স্ট্যান্ড দিলাম, দিয়ে এখন মোল্ড বসিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। এটা আমার কুক হতে সময় লেগেছিল 30 মিনিট। তবে 30 মিনিট পরে এটা আমি চেক করে আবারও ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এটা এখন ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে আবারও চেক করে দেখাচ্ছি যে এটা কীরকম হবে। এক কথায় কাঠিতে কোনো কিছু বোঝা যাবে না। খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ এটা সফট হয়েছে। এটাকে আমি এখন এক সাইডে রেখে ক্রিমটা মেপে তারপরে এটাকে আমি সেট করব। আমি এখানে 1 কাপ ক্রিম নিয়েছি আগে ক্রাম কোটিং করে রাখার জন্য, যদিও বা সম্পূর্ণ ক্রিমটা লাগবে কিনা সেটা আপনার উপর নির্ভর করে। আমি এই ক্রিমটা আগে বিট করে নিব ভালো হয়ে করে ফোম হওয়া পর্যন্ত। যাই হোক, বাকি ভিডিওটা আমি স্কিপ হয়ে গেছে, আসে নাই। এই যে দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে আমার এই কেকটা। চুলার মধ্যে, হাঁড়ির মধ্যে করেছি, কোনো রকম ওভেন ছাড়া। যেটা আমরা সচরাচর সবার বাসায় থাকে, গ্যাস ওভেন। আর সিলভারের হাঁড়ি তো আমাদের সকলের বাসায় থাকে। আর এভাবে কেকের নিচের অংশটুকু তুলে রাখবেন, তাহলে কেকটা আরও সফট সুন্দর হয়।
যেভাবে করে কেটে কেটে আমি এখানে 3টা স্লাইস করেছি। তবে একটা জিনিস, এই স্লাইসগুলো সমান যেন হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সবগুলো স্লাইসই সমান হতে হবে এমন কোনো কথা না, তবে একটা জিনিস, স্লাইসগুলো সমান করলে কেকটা দেখতে সুন্দর হয়। আমার স্লাইসগুলো বড় হয়ে গিয়েছে, এখন খুবই সুন্দরভাবে স্লাইসগুলো হয়েছে আলহামদুলিল্লাহ। আমি এখন ক্রিম দিয়ে কোট করে নিচ্ছি। কেউ যদি ক্রিম বেশি খেতে চায় সেক্ষেত্রে বেশি দিয়ে নেবেন এই জায়গাতে, এই কোট করার সময়। আসলে আমার ক্লায়েন্ট উনি আগেই বলেছিল যে আমাকে একটু ক্রিমটা কম দিবেন ভিতরে, আর উপরে একটু বেশি দিলেও কোনো অসুবিধা নেই। তো আমি সেভাবে করেই করছি। এখানে আমি সুগার সিরাপ দিয়েছি কিন্তু সেটা স্কিপ হয়ে গিয়েছে। আর সুগার সিরাপ না দিলে আপনার কেক ড্রাই হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। কেক সফট রাখার জন্য সুগার সিরাপটা দিতেই হবে মাস্ট বি। আর এভাবে ক্রিম দিয়ে হালকা করে কোট করে নিচ্ছি আমি। এটা আপনারা বেশি খেলে বেশি করে করবেন। আর আমাকে যেহেতু বলে দিয়েছে যে ভিতরের অংশে ক্রিম অল্প করে দিবেন, সো আমি সেভাবে করেই করছি। আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। আর একটা সাইড করার পরে আরেকটা স্লাইস যখন আপনি উপরে বসাবেন অবশ্যই হালকা একটু চাপ দিয়ে দিবেন হাত দিয়ে, তা না হলে কেকটা সমানভাবে বসবে না। আর এই ক্রাম কোট করার সময় অনেকেই বলেন যে তাদের গুঁড়া বের হয়। আসলে কেকটা যদি আমার মতো করে পারফেক্ট করে তৈরি করেন তাহলে এইভাবে গুঁড়া বের হবে না, কোনো রকম কোনো সমস্যা হবে না আলহামদুলিল্লাহ। আমি সম্পূর্ণ মেজারমেন্ট এখানে দেখিয়ে দিয়েছি, আপনারা এইভাবে যদি তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের কেকও আমার মতোই সুন্দর হবে। অবশ্যই কেক বানানোর পরে ক্রাম কোটিং করে রাখার পর ফ্রিজে রাখবেন। এতে করে আপনি যখন পরবর্তীতে ক্রিমটা দিয়ে ফুল তৈরি করবেন তখন আপনার কেকটা দেখতে অসাধারণ লাগবে এবং খেতেও অনেক মজা লাগবে। ক্রাম কোটিং করার পরে আমি এটাকে বের করে নিয়েছি। এখন যেহেতু আমার সারাদিন অনেকগুলো কেক বানাতে হয়, সো আমি এখানে আবারও বলছি, আপনারা যেরকম কেকে ক্রিম খাবেন বা আপনাদের ক্লায়েন্ট আপনাকে যেভাবে বলবে আপনি সেভাবে করেই এই ক্রিমটা ইউজ করবেন। কারণ অনেক ক্লায়েন্ট আছে কেকের মধ্যে ক্রিমটা কম চান, খেতে চান না। আবার অনেক ক্লায়েন্ট আছে যে কেকের মধ্যে ক্রিমটা বেশি খেতে চান। সো সেভাবেই কাজ করতে হবে। আর আপনারা যদি হেলথ নিয়ে চিন্তা করেন তাহলে তো অবশ্যই বলবো ক্রিমটা একটু কমই খাওয়া উচিত আমাদের। আর যারা নতুন নতুন কাজ করবেন অবশ্যই আস্তে 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 করবেন। এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, আপনি যত আস্তে কাজ করবেন তত কাজের ফিনিশিংটা ভালো আসবে। তাড়াহুড়োর কাজ কখনোই ভালো হয় না।
এটা শুধু আমি বলছি না, এটা প্রত্যেকেই বলবে আপনাকে যে কোনো কিছু কাজ করার আগে অবশ্যই আস্তে আস্তে করতে হবে। সো যাই হোক, যদি কখনো আপনার মনে হয় যে আপনার এই কেকটা বানাতে যে আপনি ফিনিশিং দিতে পারছেন না, তো তখন আপনি অন্য যতটুকু পারবেন সেটুকুতে আলহামদুলিল্লাহ। যাই হোক, পরবর্তীতে যখন আপনি ফুল বা কোনো কিছু ডিজাইন করবেন, সেটা থেকে আপনার এটা মানে এক কথায় ঢেকেই যাবে। এটা নিয়ে এত হতাশ হওয়ার কিছু নেই, কারণ কেকটা বানাতে বানাতে আপনার হাতের মধ্যে আয়ত্তে চলে আসবে। রেসিপিটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে, এজন্য স্কিপ করে দিয়েছি। আমি কেকটা বানাতে যেয়ে উপরের অংশটুকু স্কিপ হয়ে